শুরুটা করছি আমরা ডুরখেইম থেকে, কারণ অলরেডি আমাদের কার্ল মার্কস, ওয়েবার হয়ে গেছিল। ডুরখেইম থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি তোমরা একটু লক্ষ্য করো তাহলে দেখতে পারবে যে সোশ্যাল ফ্যাক্ট আসে, ডিভিশন অফ লেবার আসে, সুইসাইড আসে, ঠিক আছে। আর একটা প্রশ্ন এসেছিল, সলিডারিটির একটা প্রশ্ন এসেছিল। তো একটা জিনিস বলে রাখি, ডুরখাইমের সবচেয়ে মজার জিনিস হলো এই সোশ্যাল ফ্যাক্ট বলো বা ডিভিশন অফ লেবার বলো বা সুইসাইড বলো, সবই ইন্টার রিলেটেড। ওকে, তো ডিভিশন অফ লেবার ইটসেলফ ইজ আ সোশ্যাল ফ্যাক্ট, আবার সুইসাইড ইটসেলফ ইজ আ সোশ্যাল ফ্যাক্ট। তো সেক্ষেত্রে এমন একটা প্রশ্ন এসেছিল যে ডুরখাইমের সোশ্যাল ফ্যাক্টের তাৎপর্য উল্লেখ করো। তো যারা শুধুমাত্র সোশ্যাল ফ্যাক্ট লিখে দিয়ে এসেছিল তাহলে কিন্তু হবে না, কারণ এই ডিভিশন অফ লেবার আর সুইসাইডকেও যেহেতু ডুরখাইম সোশ্যাল ফ্যাক্ট হিসেবে দেখিয়েছেন, তাই আমাদের সেগুলোও কিন্তু লিখে আসতে হতো। এটা কিন্তু অনেকে বোঝেনি বা জানে না। ওকে, তাহলে আমরা একটা মজার জিনিস পেলাম কি, যে সোশ্যাল ফ্যাক্ট, ডিভিশন অফ লেবার, সুইসাইড এগুলো সবই ইন্টার রিলেটেড। আর তার সাথে আমরা যা শিখবো সেটা হচ্ছে ওই অর্গ্যানিক সলিডারিটি আর হচ্ছে মেকানিক্যাল সলিডারিটি। এই প্রশ্নগুলো এসেছিল, এইগুলো কোথাকার, এগুলো তো সিলেবাসে লেখা নেই, এরকম অনেকের প্রশ্ন থাকে যে এই অর্গ্যানিক আর মেকানিক্যাল সলিডারিটি কোথা থেকে আসছে, সেটাও কিন্তু আমরা আজকে দেখে নেব, বুঝে নেব। তো শুরু করা যাক একদম ফার্স্ট টপিকটা থেকে। সোশ্যাল ফ্যাক্ট বলছে যে আমি, তোমরা যেটা পিপিটিতে দেওয়া রয়েছে সেই পিপিটিটা তোমরা নিজেরা নিজেদের মতো করে নিও। আমি আমার ভাষায়, বাংলা ভাষায় স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের পুরোটার জিস্ট কি লেখা রয়েছে, কোনো পয়েন্টই বাদ যাবে না। তোমরা যখন আমার কথাগুলো শুনে তারপর পিপিটিটা দেখবে, রিডিং দেবে, তখন তোমাদের কাছে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে আশা করি। আর আরেকটা বিষয়, আমি যখন বলছি তখন যদি তোমরা আমার কথাগুলো শোনো, আমার কথাটা ক্লাস নোট হিসাবে ব্যবহার করো এবং সেটাই যদি খাতায় লিখে দিয়ে আসো একটু শুদ্ধ ভাষায়, যদিও আমি শুদ্ধ ভাষাতেই কথা বলার চেষ্টা করি, তাহলেই কিন্তু তোমরা এনাফ নাম্বার পাবে। তো চলো শুরু করা যাক। সোশ্যাল ফ্যাক্টর থেকে আমরা আগে বোঝার চেষ্টা করি। হোয়াট ইজ সোশ্যাল ফ্যাক্ট? বাংলায় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে বাংলাটা হয় সাধারণত সামাজিক ঘটনা, কিন্তু কেউ যদি চায় সে সোশ্যাল ফ্যাক্ট কথাটাই ব্যবহার করবে বাংলাতেও বারবার, তাহলে সে কিন্তু বাংলায় ওই সোশ্যাল দন্তেশ্বয়কার তালিবস্বয় জফলা আকার এইসব লিখতে যেও না, সে একদম সোশ্যাল ফ্যাক্ট কথাটাই লিখো। ওকে, সোশ্যাল ফ্যাক্ট কথাটা যদি তুমি বারবার বাংলায় লিখছো কিন্তু সোশ্যাল ফ্যাক্ট কথাটা ইংলিশে লিখছো, তাতে কোনো সমস্যা নেই, কোনো নাম্বার কাটবে না। আমরা জানি সোশ্যাল মানে সামাজিক, ফ্যাক্ট মানে ঘটনা। ওকে, ডুরখাইম বলছেন যে সোশ্যাল ফ্যাক্ট মানে হলো এমন কিছু ঘটনা যেটা আসলে সমাজতাত্ত্বিকরা সমাজে অনুধাবন করার চেষ্টা করবেন। সমাজতাত্ত্বিকরা সমাজে অনুধাবন করার চেষ্টা করবেন, আবার সেটা কিনা ইন্ডিভিজুয়ালের থেকে বাইরে, মানে এক্সটার্নাল টু ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের বাইরে সেটি নিজের ক্রিয়াকলাপ সম্পন্ন করে। আবার ইন্ডিভিজুয়ালের ওপর সেটি একটি নির্দিষ্ট কোয়ারশন বা চাপের সৃষ্টি করে। তাহলে এক, আমরা জানতে পারছি যে ইট ইজ এক্সটার্নাল টু ইন্ডিভিজুয়াল। দুই, আমরা বুঝতে পারছি যে এটা ইন্ডিভিজুয়ালের উপর একটা প্রেশারও সৃষ্টি করে। তাহলে দেখো আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তাহলে ইন্ডিভিজুয়ালের বাইরে একটা কিছু যে এক্সটার্নাল, তার মানে ইন্ডিভিজুয়ালের ভেতরে থাকে না। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালের ভেতরে থাকছে না, ইন্ডিভিজুয়ালের বাইরের কিছু আবার ইন্ডিভিজুয়ালের উপর এটা প্রেশারও সৃষ্টি করতে পারে। আবার এটা কিন্তু জেনারেলাইজড, যে সমাজে সবার উপর এটা সমানভাবে ক্রিয়াশীল। আর চতুর্থ, একটা সোশ্যাল ফ্যাক্টের সাথে অন্যান্য সোশ্যাল ফ্যাক্ট গুলো ইন্টারলিঙ্কড বা জড়িত, যে একটা সোশ্যাল ফ্যাক্ট সেটা হয়তো অন্যান্য অনেক সোশ্যাল ফ্যাক্টের ফল। আবার একটা সোশ্যাল ফ্যাক্টের কারণ থাকে অনেকগুলো সোশ্যাল ফ্যাক্ট। আমি ঘুরিয়েও বলতে পারি যে একটা সোশ্যাল ফ্যাক্ট অন্যান্য সোশ্যাল ফ্যাক্টের কারণ, বা একটা সোশ্যাল ফ্যাক্ট অন্যান্য সোশ্যাল ফ্যাক্টের ফল, যেইভাবেই আমি বলতে পারি। তো আশা করি এবার বিষয়টা হচ্ছে যে মানেটা কি, সোশ্যাল ফ্যাক্ট কি দেখা যায় এক্স্যাক্টলি, যে সোশ্যাল ফ্যাক্ট হলো বিমূর্ত একটি ধারণা যেটি সমাজে বিদ্যমান বর্তমান, যেটি দেখা যায় না কিন্তু সেটি সমাজতাত্ত্বিকরা অনুধাবন করতে পারে। তার কারণ হলো সমাজে যে সমস্ত বিষয়াদি, আমাদের যে সামাজিক প্রক্রিয়া, আমাদের যে সামাজিক কাঠামো, সেই সামাজিক কাঠামোর মধ্যে, সামাজিক প্রক্রিয়ার মধ্যে সোশ্যাল ফ্যাক্ট বিদ্যমান বা বর্তমান থাকে এবং তার ফলেই ইন্ডিভিজুয়ালরা নির্দিষ্ট ধরনের অ্যাকশন করে চলেছে। আশা করি ধীরে ধীরে বোঝা যাচ্ছে বিষয়টা কি। তার মানে বিষয়টা হলো বিমূর্ত। এই যে আমি বললাম বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কথাটার মানেটা হচ্ছে যে যেটা আসলে সলিড নয়, যেটা সমাজে আছে কিন্তু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। তো সোশিওলজি মানেই তো পুরোটা বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট একটা ধারণা। তো সেই কারণে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাই সেটাকে যখন বুঝতে চাইছি তার মানে আমাকে তার কন্ডিশন গুলো বুঝতে হবে। কি কি কন্ডিশন রয়েছে আমি যদি একটু রিডিং করে নিই। ডুরখাইম ডিফাইন্স সোশিয়োলজি এজ আ সায়েন্স অফ সোশ্যাল ফ্যাক্টস, যে সামাজিক মানে সোশ্যাল ফ্যাক্টকে
অনুধাবন করাই হচ্ছে সমাজতত্ত্ব। সোশ্যাল ফ্যাক্ট ইজ আ টার্ম ক্রিয়েটেড বাই ইমাইল জোরখান। এই টার্মটা ইমাইল জোরখানই নিজে ব্যবহার করেন। সোশ্যাল ফ্যাক্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্যাটাগরি অফ ফ্যাক্টস which have characteristics like acting, thinking, which are external to the individual। বলছে যে এর কিছু ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা হচ্ছে যে অ্যাক্ট করছে, ওই যে আমি বললাম অ্যাকশন। ওই দেখো অ্যাকশন, হোয়াট ইজ অ্যাকশন, যেটা আমরা অ্যাক্ট করি সেটাই তো অ্যাকশন। আমরা যেটা ভাবছি তার মানে যেটা দেখো দেখা যায় না, ছোঁয়া যায় না, হুইচ আর এক্সটার্নাল টু ইন্ডিভিজুয়াল। এবার তোমাদের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে স্যার থিঙ্কিং যখন বলছি, অ্যাক্টিং যখন বলছি বা অ্যাকশন যখন বলছি তখন তো সেটা ইন্ডিভিজুয়ালের ভেতরে হচ্ছে না। এটাই কিন্তু টুইস্ট, যে এক মানে কারোর মনে হতেই পারে যে দ্যাট ইজ সাইকোলজিক্যাল হুইচ ইজ ইন্টারনাল টু ইন্ডিভিজুয়াল, বাট নট লাইক দ্যাট। বলছে যে সোশ্যাল ফ্যাক্টর বাইরে থেকে আমাদের উপর ক্রিয়া করে, তাই আমরা নির্দিষ্টভাবে সেইভাবে চিন্তা করি, সেইভাবে ভাবি, সেইভাবে অ্যাক্ট করি। ফর এক্সাম্পল তোমরা ধরে নাও সুইসাইডের কথা, আমি সুইসাইডের এক্সাম্পল দিয়ে এখানেই বুঝিয়ে দিচ্ছি। তোমরা ধরো সুইসাইডের কথা, সুইসাইড মানে কি? সুইসাইডটাকে আমরা কি মনে করি? আমরা মনে করি সুইসাইড ইজ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্ট, রাইট? বাট দুর্খেম বললো সুইসাইড ইজ নট an individual act, it's a social fact. Why? সোশ্যাল ফ্যাক্ট তার কারণ হচ্ছে একটা সুইসাইডের পেছনে কি কি কারণ থাকতে পারে। এক, ইকোনমিক কারণ থাকতে পারে। দুই, ফ্যামিলি প্রেশার থাকতে পারে। তিন, লাভ রিলেশন কেন্দ্রিক কোনো কারণ থাকতে পারে। চার, হঠাৎ কোনো চেঞ্জেস, কোনো র্যাপিড নেগেটিভ চেঞ্জ হতে পারে। বলছে ইকোনমি, ইকোনমিক্যাল চেঞ্জ বা ইকোনমিক্যাল যে প্রেশার বা আনএমপ্লয়মেন্ট বা রিসেশন, এগুলো তো সব সমাজে ঘটছে। তাই সমাজ থেকে এমন একটা প্রেশার পড়ছে সেই ইন্ডিভিজুয়ালের ওপর, তাই সে সুইসাইড করছে। দেখো এটা এক্সটার্নাল হলো। আবার বলছে যে কোনো একটা নির্দিষ্ট কারণে কোনো মানুষ সুইসাইড করে না। কোনো মানুষ বলতে পারে, আমরা সাধারণত বলি যে টাকা পয়সার সমস্যা চলছিল তাই। শুধু কি টাকা পয়সা? যদি তার ফ্যামিলি লাইফ, লাভ লাইফ, সবকিছু যদি পারফেক্ট হতো, ঠিকঠাক হতো, তাহলে কি সে সুইসাইড করতো? তো এক্স্যাক্টলি বিষয়টা সেই যে মানে মানুষ সাধারণত সুইসাইড করে না যদি তার একটা দিকেই সমস্যা থাকে। তার মানে দেখো আমি যদি ধরে নিই যে সুইসাইড ইজ আ সোশ্যাল ফ্যাক্ট, তাহলে আমি বলতে পারি না যে ডিমানিটাইজেশনের ফলে আমরা জানি যে অনেকে সুইসাইড করেছিল, তো ডিমানিটাইজেশনটাও তাহলে একটা সোশ্যাল ফ্যাক্ট। আবার তার যে ফ্যামিলিগত যে প্রেশার, সেটাও একটা সোশ্যাল ফ্যাক্ট। তাহলে আমি কি কি বলেছিলাম দেখো, এক্সটার্নাল টু ইন্ডিভিজুয়াল, কোয়ার্সিভ ইন নেচার, মানে একটা প্রেশার সৃষ্টি করে। তার সাথে কি বলেছিলাম যে এটা একটা সোশ্যাল ফ্যাক্টের সাথে অন্যান্য সোশ্যাল ফ্যাক্ট মিলেমিশে থাকে, এবং এটা সবার ওপরে বিদ্যমান হয়, যে সমাজের প্রত্যেকটা মানুষের উপর এই সোশ্যাল ফ্যাক্টটা বিদ্যমান থাকে। তাহলে আশা করি আমি যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলেছিলাম তার সাথে মিলিয়ে নেওয়া গেল। টুরকাইম সুইসাইডের এক্সাম্পল দিয়েছেন, ডিভিশন অফ লেবারের এক্সাম্পল দিয়েছেন। তিনি বলেছেন যে এইগুলো যেহেতু ঠিক এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যেই সোশ্যাল ফেনোমেনার মধ্যে থাকবে, সোশ্যাল ফেনোমেনা মানে হচ্ছে ঘটনা, যেই সোশ্যাল ফেনোমেনার মধ্যে থাকবে বলছে সেটাই সোশ্যাল ফ্যাক্ট। According to Durkheim, society is not a mere sum of individuals, it is a system formed by association. এই যে শুধুমাত্র যে ইন্ডিভিজুয়াল দ্বারাই সমাজটা তৈরি না, অ্যাসোসিয়েশন দ্বারা তৈরি, সমিতি দ্বারা তৈরি। তাই এইগুলো কিন্তু আমাদের উপর একটা প্রেশার সৃষ্টি করে। আশা করি সোশ্যাল ফ্যাক্টর অল্প অল্প বোঝা গেল। পরের যে স্লাইড আছে সেই স্লাইডে গিয়ে আমরা আরেকটু ভালো করে ডিপলি বোঝার চেষ্টা করব। These social facts have a forceful control over individuals, এটা আমি অলরেডি তোমাদের বলেছি। যারা ফোর্সফুল কন্ট্রোল থাকে, কোয়ার্সিভ ইন নেচার যে কথাটা আমি ব্যবহার করেছিলাম, অ্যান্ড দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল উইল, যে কোনো মানুষের স্বইচ্ছায় সোশ্যাল ফ্যাক্টর তার উপর কাজ করলো বা তার ইচ্ছায় সোশ্যাল ফ্যাক্টর কাজ করলো না, এরকম নয়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল উইল, তাহলে আমরা কি পয়েন্ট ইউজ করতে পারি বাংলায়, যে এটি একটি প্রভাবশালী ক্ষমতা থাকে, প্রভাবশালী নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে ব্যক্তির উপর, এবং এটি ব্যক্তির ইচ্ছাধীন নয়। দেখো অনেকগুলো, তার মানে বাংলায় তোমরা পয়েন্ট পেয়ে যাচ্ছ, আমি জানি না বাংলা বইতে এতগুলো পয়েন্ট থাকে কিনা। Social facts form such a method of working, thinking and feeling that exists outside the individual's consciousness, মানে আমাদের চেতনার বাইরেই এটা কিন্তু এই জিনিসগুলো তৈরি করে, যে আমরা কিভাবে ভাবছি, আমরা কি কাজ করছি। তাহলে দেখো আমি যে বললাম যে আমাদের যে কনসিয়াসনেসটা, সেই কনসিয়াসনেসের ভেতর সোশ্যাল ফ্যাক্ট থাকে না, বাইরে থাকে। ঠিক এই কারণেই সোশ্যাল ফ্যাক্ট আমাদের মধ্যে কি কি প্রভাব সৃষ্টি করছে আর আমরা তার ফলে কি ভাবছি, সেটা কিন্তু আসলে সোশ্যাল ফ্যাক্টেরই একটি ক্যারেক্টারিস্টিক্স। যেটা বাইরে থেকে প্রভাব সৃষ্টি করে আমাদের অবচেতনেই আমাদের একটা জিনিস ভাবাচ্ছে,
আমাদের একটা কিছু কাজ করাচ্ছে, সেটা আমরা নিজেরা কনসিয়াস ওয়েতে করছি না। সোশ্যাল ফ্যাক্টস আর আন্ডারস্ট্যান্ডিং অফ দিস অ্যান্ড হাউ ইট শেপস দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস, যে আমরা একটা জিনিসকে কিভাবে দেখছি এবং আমাদের বিহেভিয়ারটা কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সেটা সোশ্যাল ফ্যাক্টের মধ্যে পড়ছে। মানে সোশ্যাল ফ্যাক্ট আমাদের ভাবায়, সোশ্যাল ফ্যাক্ট আমাদের বিহেভিয়ারকে নিয়ন্ত্রিত করে। তুমি ধরো না ডিমনিটাইজেশন, হোয়াট ইজ ডিমনিটাইজেশন? ডিমনিটাইজেশন ইজ নাথিং বাট জাস্ট আ এক্সাম্পল অফ সোশ্যাল ফ্যাক্ট। কেন? কারণ ডিমনিটাইজেশন কোর্সিভ ইন নেচার, এক্সটার্নাল টু ইন্ডিভিজুয়াল, লিঙ্কড উইথ আদার সোশ্যাল ফ্যাক্টস এবং জেনারেলাইজড ইন নেচার and independent of individual will. That's why demonetization is a social fact. আবার অনেকে আবার লাভকেও বলে সোশ্যাল ফ্যাক্ট। ঠিক আছে, এরকম অনেকগুলো এক্সাম্পল আছে মজার মজার। এক্সাম্পল ইনস্টিটিউশন, স্ট্যাটাসেস, রোলস, ল, বিলিফস, পপুলেশন, ডিস্ট্রিবিউশন, আরবানাইজেশন, এগুলো কিন্তু সব সোশ্যাল ফ্যাক্টের এক্সাম্পল। কিছু কিছু বুঝতে পারছো আসলে এক্সামের আগে এই যে কিছু কিছু বোঝা এবং সেটা বাংলা ভাষায় লিখে দিয়ে আসা, এটাই কিন্তু তোমাদের নাম্বার আনবে আশা করতে পারি। According to him, task of sociology is to study social facts as thing as well study things in a natural world. তাহলে সমাজতাত্ত্বিকদের কাজ কি? সমাজতাত্ত্বিকদের কাজ হলো সমাজে যে সোশ্যাল ফ্যাক্টগুলো আছে সেগুলোকে স্টাডি করা, সিম্পল। সোশিয়োলজিস্টের কাজ কি? সোশিয়োলজিস্ট হচ্ছে সমাজের, আমরা পড়েছি স্কোপে যে ইন্টারাকশন, ইন্টাররিলেশনশিপ, অ্যাকর্ডিং টু ডুরখাইম সোশ্যাল ফিজিওলজি, সোশ্যাল মরফোলজি, জেনারেল সায়েন্স, এগুলো স্টাডি করে। এই যে বললাম জেনারেল সায়েন্স, হোয়াট আর জেনারেল সায়েন্স? জেনারেল সায়েন্সে তোমরা পড়েছিলে স্কোপের মধ্যে, মনে করে দেখো জেনারেল সায়েন্সের মধ্যে তোমরা পড়েছিলে সোশ্যাল ফ্যাক্ট, যে সবার ক্ষেত্রে কিছু জেনারেলাইজড ব্যাপার থাকে সেইগুলো স্টাডি করছে। কে স্টাডি করছে? এই সোশ্যাল ফ্যাক্ট মানে কি? ফেনোমেনা, ঘটনা, ঘটনাগুলো সবার ক্ষেত্রে এক, সেই ঘটনাটাই স্টাডি করা সোশিয়োলজিস্টের কাজ। He defines social fact as social facts are ways of acting, thinking, and feeling which are external to the individual and are endowed with the power of coercion by reason of which that control of him. এই যে লাল কালিতে লেখা জিনিসটা, এটা পুরো সেরকম ভাবেই যদি লিখে দিয়ে আসো তাহলে নাম্বার পাবে। এটার কোনো মানে স্পষ্ট বাংলা করতে গেলে বরং আরো বেশি জগাখিচুড়ি হয়ে যাবে এবং ভুলে যেতে পারো। তো পারলে এই জিনিসটা মুখস্থ করে নিও, লিখে দিয়ে চলে এসো। এটাই হচ্ছে আসল সোশ্যাল ফ্যাক্টর অ্যাকর্ডিং টু ডুরখাইম এর ডেফিনিশন। The task of sociology is to identify and study such phenomena of social facts. Okay, significance. His theory of social fact is significant because according to Susan Jones in her What Does Durkheim Mean by Thing, it was crucial in separating the new discipline from philosophical discourse. এটা তোমরা সম্পূর্ণরূপে বাদ দিও, ঠিক আছে? ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা তোমরা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিও, দরকার নেই। To discover such universal laws, the first precondition was that there should exist some social facts in society like natural facts. অবশ্যই যে সোশ্যাল ফ্যাক্টকে খুঁজতে গেলে প্রথম থেকেই সোসাইটিতে কিছু সোশ্যাল ফ্যাক্টকে বিদ্যমান থাকতে হয়, কারণ সোশ্যাল ফ্যাক্ট বিদ্যমান থাকবে তবেই তো সেটা অন্যান্য সোশ্যাল ফ্যাক্ট তৈরি করবে। ফর এক্সাম্পল, সুইসাইড ইজ আ সোশ্যাল ফ্যাক্ট। সুইসাইডটা কারা করে? মানুষ করে। সুইসাইড কেন করে? ইকোনমিক কারণে। তাহলে ইকোনমি রিজনটা আছে বলেই আরেকটা সোশ্যাল ফ্যাক্ট তৈরি হচ্ছে, কারণ একটা সোশ্যাল ফ্যাক্ট অন্যান্য অনেক সোশ্যাল ফ্যাক্টের জন্ম দেয় এবং একটা সোশ্যাল ফ্যাক্ট অন্যান্য অনেক সোশ্যাল ফ্যাক্টের দ্বারা তৈরি হয়। According to Durkheim, just as behavior of matter in nature can be regarded as a reaction of natural stimuli, behavior of man can also be seen as a response of the external construct of such facts. বলছে যে আমরা যে আমাদের মধ্যে যে বায়োলজিক্যাল ইনস্টিংক্ট গুলো থাকে, কেন থাকে? যে এটা আমাদের একটা ন্যাচারাল। তো ঠিক সেরকমই মানুষ সমাজগত কারণে যেই যেই বিহেভ গুলো করে, কেন করে? অ্যাজ আ রিয়াকশন অফ সোশ্যাল ফ্যাক্ট। অল্প অল্প আশা করে বুঝতে পারছো, যদি কোনো সমস্যা হয় ফোন করে একবারে জেনে নিন, ঠিক আছে? Examples of social facts: marriage, customs, divorce, religion, belief, moral, law, crime, population, urbanization, suicide, division of labor. এই যে লাস্টে লেখা সুইসাইড এন্ড ডিভিশন অফ লেবার, এই দুটো নিয়ে আমাদের কাজ করতে হবে। এরপরে আমরা সেগুলোই পড়বো বা বুঝবো। আশা করি সোশ্যাল ফ্যাক্টটা তোমরা বুঝতে পারলে। এইবার আমরা শুরু করছি সুইসাইড। ডুরখাইমের যতগুলো কনসেপ্ট আছে প্রত্যেকটাই প্রায় সোজা সোজা। আমাদের একটু বুঝতে হবে যে কিভাবে এক একটা জিনিস এক একটার সাথে লিঙ্কড। ওনার সবচেয়ে যে সোজা যে থিওরিটা হচ্ছে সেটা হচ্ছে সুইসাইড। কিছুই না, জাস্ট চারটি জিনিসের কথা বলেছেন। ডুরখাইমের পুরো থিওরি জুড়ে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব পায় সেটা হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে সলিডারিটি। সলিডারিটি মানে আমরা বাংলায় যেটা বুঝি যৌথতা, ঠিক আছে? সলিডারিটি বাংলায় আমরা যৌথতাই বুঝি। ব্যাস, এই মানে ডুরখাইমের পুরো থিওরিটা এই একটা কথা দিয়ে পুরো ব্যক্ত করা যায়, সেটা হচ্ছে সলিডারিটি। কি জিনিস, কেমন জিনিস? সেটা হচ্ছে বলছে যে সুইসাইড, তুমি সুইসাইড বোঝার চেষ্টা করছো, কিভাবে বুঝবে? বলছে যে সলিডারিটি কম থাকার কারণে মানুষ যে সুইসাইড করে তাকে বলে ইগোইস্টিক। সলিডারিটি কম, কি কম? সংহতি কম। সংহতি কম মানে, সংহতি কম মানে হচ্ছে যে একটা মানুষ ভীষণ লোনলি, ঠিক আছে? সে লোনলিনেসে ভুগছে। কেমন লোনলিনেস? আইদার সে একা থাকতে চায়
বা সমাজ তাকে একা রাখছে, যা কিছু হতে পারে। যে কিছু মানুষ থাকে যে সে সারা জীবন একা থাকতে চায়, যে আমি একা ভালো আছি, একাই থাকবো। আবার কিছু মানুষ আছে যে সে একা আসলে থাকতে চায় না, তাকে সবাই মিলে একা করে দিচ্ছে। তো এই যে লোনলিনেস এর কারণে, হোয়াট ইজ লোনলিনেস মানে হচ্ছে তোমার সাথে কেউ যুক্ত নয়, মানে তোমার সাথে কেউ যৌথভাবে একসাথে থাকছে না, উই ফিলিং এর অভাব, তো লোনলিনেস। তো এই সলিডারিটি কম থাকার কারণে মানুষ যে সুইসাইড করে ডিউ টু হিজ অর হার ইগো, দ্যাট ইজ নোন অ্যাজ ইগোইস্টিক সুইসাইড, সিম্পল। আবার বলছে, এবার ইগোইস্টিক সুইসাইড কোন সমাজে দেখা যায়? দেখো আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় এই যে লোনলি বয় আকাশ, তারপর হচ্ছে রাত জাগা তারা, একাকী সুমনা, এইসব কি সব যে এফবিতে নাম থাকে, মানেটা কি? যে এটা হচ্ছে লোনলিনেস ডিপ্রেশনের চরমে ভুগছে 12-13 বছর বয়সে, এতটাই তারা। এবার এই জিনিসগুলো একটু আগের সমাজে দেখা যেত না সেই সমাজে, কারণ সেখানে সমাজ স্ট্রাকচারটাই সম্পূর্ণ অন্যরকম ছিল। তো এই সমাজে এখন এটা দেখা যাচ্ছে। তো আধুনিক সমাজের এটা একটা বৈশিষ্ট্য, ইগোইস্টিক সুইসাইড। ঠিক তার উল্টোটা হচ্ছে অল্ট্রুইস্টিক সুইসাইড। সলিডারিটি যদি কম থাকার কারণে ইগোইস্টিক সুইসাইড হয়, তাহলে সলিডারিটি অত্যাধিক থাকার কারণে যে সুইসাইড হয় তাকে বলে অল্ট্রুইস্টিক সুইসাইড। এর এক্সাম্পল একটাই দেবো, সেটা হচ্ছে যে দেখো, কাজ করলেই টাকা পাওয়া যায়, এটা আমরা জানি। যে যে কোনো প্রফেশনেই আমরা যাই না কেন, আমরা যে আমরা যে কোনো যখন একটা পড়াশোনা করছি, পড়াশোনা করার পর আমি একটা চাকরিতে ঢুকছি, সেখানে আমি একটা মাইনে পাবো। কিন্তু তোমাকে যদি বলা হয় যে তুমি এমন একটা চাকরিতে যাচ্ছ যেখানে তুমি মাইনে তো পাচ্ছই, কিন্তু যে কোনো সময় তোমায় মৃত্যুবরণ করতে হবে এবং তুমি তাতে রাজিও হচ্ছ, তাহলে এটা কি সুইসাইড না? আমি বলছি ঠিক এটা আর্মিদের কথা। অর্থাৎ যে সমস্ত মানুষজন শহীদ হয়, কেন শহীদ হয়? তারা কি শুধুমাত্র টাকার জন্য দেশের সেবা করতে চায়? সোলজাররা তারা কি টাকার জন্য দেশের সীমান্তে গিয়ে দাঁড়ায়? না, তা তো নয়। তাহলে তাদের মনে যেটা থাকে যে তাদের দেশের ভেতরে তাদের যে ভাই বোন মা বাবা রয়েছে, মানে নিজের নিজের ভাই বোন না, তারা তো পুরো দেশটাকে নিজের ভাই বোন হিসাবে দেখে, মা বাবা হিসাবে দেখে। তো তাদের যাতে কোনো ক্ষতি না হয়, শত্রুপক্ষ যাতে তাদেরকে আক্রমণ না করতে পারে, সেই কারণে সে মৃত্যুর ঝুঁকি নিয়েও সীমান্তে গিয়ে দাঁড়াচ্ছে, সেটা শত্রুদের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করছে। এটাও ওয়ান কাইন্ড অফ সুইসাইড। কেন হচ্ছে না? সলিডারিটি পরিমাণ এতটাই বেশি যে সে মরতেও রাজি। ঠিক আছে, তোমরা 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 এই তো কয়েকটা যদি তোমাদের দেশভক্তির সিনেমা দেখানো হয়, তো তোমাদের মধ্যে এমন একটা বেশ তেজ চলে আসে, মনে হয় যে না, আমি প্রাণ দিতেও রাজি আমার ভাই বোন সবার জন্য। কিন্তু এক্স্যাক্টলি এই বিষয়টা যে সংহতি যখন বেড়ে যায়, বা স্কুলে যখন তোমরা পড়তে, আহ একজন কেউ দোষ করবো বন্ধু, কিন্তু সেই বন্ধু যাতে মার না খায় সেই কারণে তোমরা সবাই উঠে দাঁড়ালে, এগুলো কি ওয়ান কাইন্ড অফ সলিডারিটি? যে এগুলো সলিডারিটি দেখানোর চেষ্টা করছে তোমার। তো এক্স্যাক্টলি এটাই যে অল্ট্রুইস্টিক সুইসাইড মানে হচ্ছে যে সলিডারিটি এত পরিমাণে বেশি থাকবে যে আমরা আত্মহত্যাও করতে রাজি, যে আমরা দেশের জন্য দশের জন্য প্রাণ দিচ্ছি। তাহলে সলিডারিটি কি জিনিস? যৌথতা কম থাকছে মানে ইগোইস্টিক সুইসাইড করছি নিজের জন্য, অহংবোধে। অল্ট্রুইস্টিক মানে হচ্ছে যে যেখানে আমার সলিডারিটি এত বেশি সেই কারণে আমি সুইসাইড করছি। অ্যানোমিক, অ্যানোমিক মানে বোঝায় সাধারণত নিয়মহীনতা। এটা আমরা আরেকটু ডেসক্রিপশনে মানে ডেসক্রাইব ওয়েতে বোঝার চেষ্টা করবো, দেখে নিই ইগোইস্টিক আর অল্ট্রুইস্টিকে যা যা বললাম সেগুলো আছে কি নেই। Egoistic suicide occurs in a society where there is too much individualism, that is low social integration. Egoistic suicide is committed by people who are not strongly supported by membership in an interconnected social group. Already বলেছি তোমাদের। People who would be most likely to commit this type of suicide feel extremely detached from their community. They do not feel a part of their greater whole or a sense of belonging. Typically elderly people who have lost communication with their community due to inability to get out of their homes would be defined as those who commit egoistic suicide. এগুলো আমি বলেছি বাংলায়। Altruistic society, the term altruism was used by Immanuel Kant to describe a society committed for the benefit of others, for the community. This would include self-sacrifice for military objectives in wartime. বলেছি, altruistic societies reflect a courageous indifference to the loss of one's life. Anomic, third, this kind of society is related to too low of a degree of regulation. নিয়মহীনতা, অ্যানোমিকের বাংলা সাধারণত বোঝায় নিয়মহীনতা। যখন সমাজটা নিয়মহীনতা এতটাই ভুগবে এবং নিয়মহীনতার কারণে যখন কেউ সুইসাইড করবে, সেটাকে বলা হচ্ছে অ্যানোমিক। দিস টাইপ অফ সুইসাইড ইজ কমিটেড ডিউরিং টাইমস অফ গ্রেট স্ট্রেস অর চেঞ্জ। যখন রিসেশন চলছিল তখনই যে সুইসাইডটা, অর্থাৎ সমাজটা খুব স্ট্রেসের মধ্যে থেকে যাচ্ছে বা সমাজের খুব বাজে পরিবর্তন এসেছে, নেগেটিভ পরিবর্তন এসেছে, উইদাউট রেগুলেশন, কোনো নিয়ম নেই, যে যা পারছে করছে। পার্সন ক্যানট সেট রিচেবল গোলস
In turn, people get extremely frustrated. Life is too much for them to handle and it becomes meaningless to them. তোমাদের আমি বলতে পারি 3 Idiots এর যে আই কুইট সুইসাইডটা, বা হচ্ছে চাকরিতে এত কারাপশন সেটা দেখে যখন কেউ সুইসাইড করলো, যে নিয়মহীনতার কারণে যখন কেউ সুইসাইড করছে। এখানে এক্সাম্পল দিচ্ছেন, অ্যান এক্সাম্পল অফ দিস ওয়েন দ্য মার্কেট ক্র্যাশেস অর স্পাইকস, অর্থাৎ মার্কেট যখন ভেঙে পড়ে, ইকোনমি, আমি যে রিসেশনের এক্সাম্পল দিয়েছিলাম। তাহলে দেখো এক্সাম্পল আমরা বুঝলাম যে একটা যখন চরম সলিডারিটি তখন অ্যালট্রুইস্টিক, একটা যখন কম সলিডারিটি তখন ইগোইস্টিক, একটা যখন একদম নিয়মহীনতা তখন অ্যানোমিক, আবার পরেরটা হচ্ছে অতিরিক্ত নিয়ম, মানে নিয়ম একদম মানুষের জীবনে ঢুকে গেছে, নিয়ম মানুষকে বেঁধে রাখছে। The final type of suicide is fatalistic suicide. People commit this suicide when their lives are kept under tight regulation. এত নিয়ম যে মনে হচ্ছে যে সুইসাইড করা এর থেকে বেশি ভালো। They often live their lives under extreme rules and high expectation. These types of people are left feeling like they have lost their sense of self. People who commit fatalistic suicide feel oppressed by the society around them. They feel constantly repressed both physically and mentally. মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুই দিক থেকেই তারা অবদমিত বলে নিজেদেরকে মনে করে। By those who enforce power over them, people who live in very oppressive countries or prisoners will be most likely to commit fatalistic suicide. অর্থাৎ এমন একটা দেশ যেটা কিনা মানুষকে বেঁধে রাখে, এটা করবে না, ওটা করবে না, সেটা করবে না, বা যারা কিনা প্রিজনার্স, যারা প্রিজনে থাকে বলে তাদের নানা রকম বাধা বিপত্তি, তারা সাধারণত এই সুইসাইড করে থাকে। যে এত বেশি নিয়ম তাদের মানুষ পাগল হয়ে যেত। সুইসাইডটা বুঝতে পারলে যে সবচেয়ে সোজা ছিল যে একটা সলিডারিটি বেশি, একটা সলিডারিটি কম, তার কারণে যে সুইসাইড, আরেকটা হচ্ছে নিয়মহীনতা, আরেকটা হচ্ছে নিয়ম এত বেশি, সেই কারণে যে সুইসাইড। বেশ, আশা করি সোশ্যাল ফ্যাক্টটা তোমরা বুঝতে পারলে, সুইসাইডটা তোমরা বুঝতে পারলে। এবার মজার বিষয় হলো সুইসাইড ইজ ইটসেলফ আ সোশ্যাল ফ্যাক্ট, কারণ সুইসাইডের যে নিয়মগুলো তোমরা পড়লে, যে রেগুলেশন বেশি, রেগুলেশন কম, সলিডারিটি বেশি, সলিডারিটি কম, ইটসেলফ দে আর সোশ্যাল ফ্যাক্ট এন্ড দে আর ক্রিয়েটিং অ্যানাদার সোশ্যাল ফ্যাক্ট। দ্য নেম অফ দ্যাট সোশ্যাল ফ্যাক্ট ইজ সুইসাইড। ওকে, ডিভিশন অফ লেবার, এইটা সব থেকে মজার একটা তত্ত্ব কিন্তু ডুরখাইমের, ঠিক আছে? কেমন তত্ত্ব, মজার কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে ডিভিশন অফ লেবার বলতে আমরা সোজা ভাষায় যেটা বুঝি যে একটা কাজ, সে কাজটাকে ভেঙে দেওয়া হচ্ছে, ঠিক আছে? একটা কাজটাকে ভেঙে দেওয়া হচ্ছে, শ্রম বিভাজন, শ্রমের বিভাজন, সোজা ভাষায়। তাহলে সেটাকে আমরা কেন করছি, সেটার এমন কি তাৎপর্য যেটা আমরা ডুরখাইমে পড়ছি? এটা শুরুতে ঢুকতে গেলে অ্যাডাম স্মিথের নাম আসবেই, কারণ অ্যাডাম স্মিথ দেখেছিলেন কোন একটা পিন ফ্যাক্টরিতে গিয়ে যে 10জন লোক, মানে সোজা ভাষায় বলতে গেলে একটা লোক যদি সারাদিনে 10টা পিন তৈরি করতে পারে, তাহলে 10টা লোক যদি তাদের মধ্যে কাজটাকে ভেঙে দেওয়া হয়, তাহলে আরো বেশি পিন উৎপাদন করবে। Visited a pin factory, 18 pin making task by 10 different employees, produced 48,000 pins in a day. Few thousand pins were produced when workers performed all the tasks. তাহলে একজন যখন 18টা কাজ করে, পিন তৈরির যে 18টা ধাপ থাকে, সেই একজন যখন 18টা ধাপ করে তখন কিছু হাজার পিন তৈরি হয়। কিন্তু সেই 18টা কাজ যখন 10 জনের মধ্যে ভেঙে দেওয়া হয়, তখন সারা দিনে 48,000 পিন তৈরি হয়। তোমাদের সবচেয়ে সোজা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখবে যখন বাড়ি তৈরি হয়, তখন দেখবে একজন শ্রমিক মাথায় করে ইট বয়ে নিয়ে গেল, আরেকজনের মাথায় দিয়ে দিল, আরেকজন শ্রমিক মাথায় করে ইট নিয়ে আরেকজনের মাথায় দিল। কেন করে? কখনো মাথায় আসে যে একজনই তো সম্পূর্ণ তুলে নিয়ে ছাদ অব্দি যেতে পারতো, কেন করে না? কারণ এটাই ডিভিশন অফ লেবার, যে একটা কাজকে যখন তুমি 8-10 মধ্যে ভেঙে দেবে, তখন কাজটা তাড়াতাড়ি হবে, ফাস্ট হবে, সুন্দরভাবে হবে। এটাই হচ্ছে ডিভিশন অফ লেবার। এবং এটার মধ্যে যে এতটা সোশিওলজি লুকিয়ে আছে, সেটা ডুরখাইম আমাদের প্রথমবার দেখিয়েছিলেন। কিভাবে দেখিয়েছিলেন বলে দিই। সেটা হচ্ছে উনি বললেন দুটো সমাজের কথা, একটা হচ্ছে পুরনো সমাজ, একটা হচ্ছে নতুন সমাজ। বলছে পুরনো সমাজে এই ডিভিশন অফ লেবার ছিল না, এই স্পেশালাইজেশন ছিল না। কেন ছিল না? কারণ একটা মানুষ একটা টাইমে একটা কাজই করতো। আমরা একটু ডিটেলসে ঢুকছি রিডিং পড়ে পড়ে। Durkheim identified society as a social order established through common goals. যে সমাজ কি? সমাজ মানে হচ্ছে সবার একটা নির্দিষ্ট গোল থাকবে, কমন গোল থাকবে, সেই এইমটাকেই সবাই অ্যাচিভ করার চেষ্টা করবে। এইভাবেই তো সামাজিক শৃঙ্খলা রক্ষিত হয়। সামাজিক শৃঙ্খলার ইংলিশ হচ্ছে সোশ্যাল অর্ডার। সোশ্যাল অর্ডার ইজ a fundamental concept in sociology that refers to the way that the various components of society, like the social structure and institutions, social relations, social interaction and behavior, and cultural aspects like norms, beliefs and values work together to maintain the status quo. অর্থাৎ সমাজের যে সাম্য স্থিতাবস্থা, সেটা রক্ষা করার জন্য যখন সমাজের প্রত্যেকটা যতগুলো প্রতিষ্ঠান, কাঠামো,
সামাজিক সম্পর্ক, সামাজিক মিথস্ক্রিয়া, সামাজিক আচরণ, সংস্কৃতি, নিয়ম, নীতি, বিশ্বাস, মূল্যবোধ, এগুলো যখন একসাথে কাজ করে তখন সামাজিক শৃঙ্খলা রচিত হয়। অর্থাৎ সামাজিক শৃঙ্খলা মানে এইগুলো দ্বারা তৈরি একটা জিনিস। বলছে যে এই সামাজিক শৃঙ্খলাটা যত আমরা এগোবো সেই সমাজ আরো ভেঙে ভেঙে যাবে। Durkheim theorized integration was the key factor and it acts like a glue to hold the society together, giving rise to harmony in the society. যে সমাজে আমরা সমাজে ততদিন সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে যতদিন আমাদের মধ্যে সংহতি থাকবে। তাহলে সামাজিক শৃঙ্খলা কতদিন থাকবে? যতদিন আমাদের মধ্যে সংহতি থাকবে। এইবার মজার বিষয়টা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে সলিডারিটি ফার্স্টে অনেক ছিল, ঠিক আছে? তাই আমাদের মধ্যে যে সোশ্যাল অর্ডার, সেই অর্ডারটা খুব সুন্দরভাবে মেনটেন হতো। দেখো আগেকার দিনে আমাদের সবার সলিডারিটি সেম থাকতো, কারণ আমাদের একটা কমন গোল থাকতো। ধরো তুমি আদিবাসী, তোমার উদ্দেশ্য কি? জীবনে সকালে ঘুম থেকে উঠে শিকার করতে যাবে, ফলমূল সংগ্রহ করতে যাবে, একটা গ্রুপ মিলে একসাথে থাকছো, গ্রুপ বলা হতো বা ক্ল্যান বলা হতো বা ট্রাইব বলা হতো বা ফ্যামিলি বলা হতো, ফ্যামিলি না সরি, গ্রুপ, ট্রাইব, ক্ল্যান, এসব। তো সেখানে তোমাদের কমন গোল কি? যে তোমাদের খাদ্য সংগ্রহ করতে হবে। এই খাদ্য সংগ্রহ করতে যাওয়াই তোমাদের আসল উদ্দেশ্য। এবং তোমরা একটা হোমোজেনাস টাইপের সমাজ হও। কেমন সমাজ? যে সবার চিন্তা ভাবনা, থাকা, খাওয়া, ইচ্ছা, বিশ্বাস, মূল্যবোধ সব এক। যেহেতু তোমাদের মধ্যে তাদের মধ্যে এতটা বেশি সলিডারিটি দেখা যেত, যে এত বেশি ঐক্য, যে একটা খাবার আনছে সবাই মিলে সমান ভাগে ভাগ করছে, বা একজন যখন শিকারে যাচ্ছে তার পেছনে সবাই যাচ্ছে যাতে একে যদি আক্রমণ করে তাহলে তারা গিয়ে বাঁচাবে, এত পরিমাণে সলিডারিটি থাকতো। তাই তাদের সমাজে সোশ্যাল অর্ডারটা খুব ভালোভাবে থাকতো। কিন্তু মজার বিষয় হচ্ছে, এবার তো তাহলে প্রশ্নটা হলো এটাই যে আগেকার সমাজে সংহতি ছিল, তাই সেই সমাজের সোশ্যাল যে অর্ডার বা সামাজিক শৃঙ্খলা ছিল সেটা খুব সুন্দরভাবে মেনটেন হতো। কিন্তু এখনের সমাজে তো সংহতি নেই। এখনের সমাজে ইগোইস্টিক মেকানিজমে ভর্তি, ইগোইস্টিক থিঙ্কিং এ ভর্তি, ইগোইস্টিক বিহেভিয়ার ভর্তি। তাহলে এখন সলিডারিটি আসবে কি করে? তাহলে তো এখন সোশ্যাল অর্ডার বা সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়বে। ব্যাপারটা বোঝো, আবার বলছি, আগেকার সমাজে সবার চিন্তা ভাবনা এক ছিল, কমন গোল ছিল, তাই সেই সময় মানুষের মধ্যে সংহতি বেশি থাকতো, তাই সেই সময় সামাজিক সুশৃঙ্খলা বজায় থাকতো। কিন্তু এখনের সমাজে মানুষের মধ্যে ঐক্যবোধ, সংহতিবোধ নেই, কোন রকম কমন গোল নেই, মিলমিশ নেই। তাহলে এই সমাজে যেহেতু সংহতি নেই, তাই সামাজিক শৃঙ্খলা বজায় থাকবে কি করে? এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, The division of labor in society by Immanuel Durkheim was Durkheim's first major theoretical work. Okay, it was written at a time when there was a widespread feeling of moral crisis in France, and Durkheim wanted to find a solution to it in the form of bringing social order back in shape. অর্থাৎ যেটা আমি বললাম ঠিক সেটাই লেখা রয়েছে ইংলিশে। কোথায় কোথায় চলছিল এই মোরাল ডিসঅর্ডারটা? ফ্রান্স, শুধু ফ্রান্সের মধ্যে লেখা রয়েছে। হ্যাঁ, ইট ওয়াজ রিটেন এট টাইম when there was a widespread feeling of moral crisis in France. ওকে, তার মানে ফ্রান্সে যখন মোরাল ক্রাইসিস চলছিল, কিভাবে সামাজিক শৃঙ্খলা আবার সমাজে আনা যাবে, তখন তার এই ডিভিশন অফ লেবারের লেখাটি সামনে আসে। ওকে, What is division of labor? This term is used in social theory to refer to the process of dividing up labor among individuals বলেছি। It offers where production is broken down into several tasks বলেছি। It gives to specialization and productivity increases. Just specialized বাড়িতে, যেমন ধরো তোমরা আমার কাছে সোশ্যালজি কেন করছো? তোমরা আমার কাছে পৌঁছো কোনো অঙ্কের টিচারের কাছে সোশ্যালজি করতে যাওনি কেন? তার কারণ হচ্ছে যে না, এই সেটটা সোশ্যালজি নিয়ে পড়েছে, ভালো জানবে। তার মানে কোন একটা জিনিসে যদি আমরা স্পেশালাইজ করি সেই বিষয়ে আমরা দক্ষ হয়ে উঠি। ঠিক যেমন এখন কেউ যদি বলে আমি কম্পিউটার শিখছি, কম্পিউটার কি শিখছিস? হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, সফটওয়্যার। হার্ডওয়্যার হলে কোন পার্টটা, সফটওয়্যার হলে কোন পার্টটা, নেটওয়ার্কিং হলে ঠিক কোন পার্টটা, এথিক্যাল হ্যাকিং এর কিছু, ক্লাউডের কিছু। তো এই যে স্পেশালাইজেশন গুলো থাকে, তার মানে হচ্ছে যে ডিভিশন অফ লেবার স্পেশালাইজেশনের জন্ম দেয়। ওকে, যাতে কিনা প্রোডাকশন আরো ভালো হয়, প্রোডাকশন আরো সুন্দর হয়। It raises the output purpose and as people become proficient through constant repetition of tasks. যেহেতু একই কাজ আমরা বারবার করি, তাই আমরা সেই কাজটা একদম পটু হয়ে যায়। যেমন কেউ যদি আমাকে ঘুম চোখে জিজ্ঞাসা করে কার্ল মার্কস, ডুরখাইম, ওয়েবার, আমি বলে দিতে পারবো। দ্যাটস দ্য আমি বারবার বারবার করছি সেই জিনিসটা। লার্নিং বাই ডুইং, এটাই হচ্ছে ডিভিশন অফ লেবারের তাৎপর্য। দ্য সাপ্লাই ফি পার কস্ট ইজ রিডিউসড এন্ড কনজাম্পশন বিকাম অ্যাফোর্ডেবল। তার মানে কস্টটা কমে যায় অ্যাকর্ডিং টু, এটা ইন্ডাস্ট্রির ভাষায় যদি আমরা বলি যে
পার মানে কস্ট কমে যায় এবং সেই কারণে দ্য সাপ্লাই পার কস্ট ইজ রিডিউসড এন্ড কনজাম্পশন বিকামস অ্যাফোর্ডেবল। যে আয়ত্তের মধ্যে চলে আসে, সোজা বাংলা ভাষায় যে মানুষের বাজেটের মধ্যে আসে, আয়ত্তের মধ্যে আসে। ওকে, দ্যাট ইজ ডিভিশন অফ লেবার। আমরা তাৎপর্যগুলো কি কি পেলাম? এক, প্রোডাকশন খুব স্পিডি হয়, প্রোডাকশন সুন্দর হয়, একই জিনিস বারবার করায়, সেই কাজটা দক্ষ হয়ে ওঠে এবং তার সাথে অ্যাফোর্ডেবল হয়ে ওঠে। ওকে, দ্যাট ইজ ডিভিশন অফ লেবার ইজ অল অ্যাবাউট। Durkheim argued that division of labor exists not only in economic activities but in all spheres of life. শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে ডিভিশন অফ লেবার দেখা যায় না, সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে ডিভিশন অফ লেবার দেখা যায়। লাইক ইভেন এট হোম there is division of labor, therefore it is a social phenomenon. যেহেতু শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্র না, বাড়িতে তো তুমি কাউকে মাইনে দাও না, বাড়িতে মায়েরা যে কাজটা করে আনপেইড লেবার, বা বাড়িতে তুমি যে কাজটা করো তার জন্য তো তুমি টাকা নাও না, তাহলে আমি কি করে বলতে পারি যে ডিভিশন অফ লেবার ইজ অনলি রিলেটেড টু ইকোনমিক পারপাস? যেহেতু এটা আমাদের পুরো সমাজের মধ্যেই এবং পরিবারের মধ্যে দেখা যায়, দ্যাটস ওয়াই ইট ইজ নট অনলি আ ইকোনমিক প্রসেস, ইটস আ সোশ্যাল ফেনোমেনা। ফেনোমেনা মানে হলো ঘটনা। ডিভিশন অফ লেবার ইজ আ সোশ্যাল ফ্যাক্ট and is a product of autonomous development of society and is sui generis. ডিভিশন অফ sui generis মানে এর নিজস্ব প্রকৃতি, যে প্রকৃতিটাই আলাদা, এই প্রকৃতি আর পাওয়া যাবে না, অর্থাৎ অনন্য। ডিভিশন অফ লেবার ইজ আ সোশ্যাল ফ্যাক্ট, ইজ আ প্রোডাক্ট অফ অটোনমাস ডেভেলপমেন্ট অফ সোসাইটি। এই যে সমাজ একা একা পরিবর্তন হচ্ছে, কেউ তো আর হাতে করে তৈরি করে দেন, তার মানে সমাজ পরিবর্তিত হতে হতে, জটিল হতে হতে এমন একটা পর্যায়ে এসে যায়, তখন নিজেই একটা নিজের ধরন তৈরি করে নেয়, যে ধরনটা ইউনিক, অনন্য। দ্যাট ইজ ডিভিশন অফ লেবার। He used this term DOL, অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে ডিভিশন অফ লেবার, to describe the social links and bonds that develop during the process that when individuals enter into cooperation for carrying out economic and domestic tasks. তার মানে ডিভিশন অফ লেবার বা ডলটাও কখন ব্যবহার করছে? যে মানুষ একে অপরকে কোঅপারেট করছে ইন ইকোনমিক এন্ড ডোমেস্টিক টাস্ক। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আবার বলছি, মানুষ একে অপরকে কোঅপারেট করছে। ওয়াই? একে অপরকে সহায়তা করছে কোন কাজে? অর্থনৈতিক এবং তার সাথে হাউসহোল্ড বা ডোমেস্টিক কাজ বাজে। হি রেফার টু দ্য প্রিন্সিপালস অফ সোশ্যাল কোহেশন। তোমরা যদি ডিকশনারি চেক করো, এই কোহেশনের বাংলাও সেই একই আসে, সংহতি। তাহলে দেখো, ইউনিটি, কোহেশন, সলিডারিটি, এর প্রত্যেকটার বাংলাগুলো কিন্তু একই, সেই ঐক্য, সংহতি, যৌথতা, ইটিসি। তো তোমরা চাইলে ইংলিশ গুলো লিখতে পারো, বাংলাগুলো লিখতে পারো। বাংলাগুলো আমি অলরেডি বলে দিয়েছি, ঐক্য, সংহতি, যৌথতা, কালেক্টিভিটি মানে হচ্ছে তোমার হয়ে গেল যৌথতা, কোহেশন মানে ঐক্য, ইউনিটি মানে কালেক্টিভিটি মানে সংহতি। এরকম আলাদা আলাদা যে টার্ম গুলো, তার জন্য আলাদা আলাদা বাংলা তোমরা ব্যবহার করতে পারো, বা ইংলিশ যদি লিখে দাও তাতে কোনো সমস্যা নেই। He looked at the question of overall unity of society, which he referred as a social solidarity. Bolaji, he argued that what holds a society together is the cohesiveness or solidarity among the parts. Bolaji, he probed into the relationship between division of labor and the manner in which solidarity comes about in a given society. He was of the view that the change in division of labor was had enormous implications on the structure of the society. অর্থাৎ আমি যে কথাগুলো বললাম, যে এই সলিডারিটিটাই সমাজটাকে ধরে রাখে, এই এই যে সম্পর্কটা, যে কিভাবে সলিডারিটিটা সমাজে ধরে রেখেছে, ডিভিশন অফ লেবার কিভাবে সমাজে সংহতিটা ধরে রেখেছে, ডিভিশন অফ লেবার সমাজে কিভাবে সংহতিটা ধরে রেখেছে, সেই বিষয়ে তিনি খোঁজার চেষ্টা করেছিলেন এবং তার উত্তর পেয়েছিলেন, যেটা আমরা আসছি পরের পোর্শনটায়। এবং হি ওয়াজ অফ দ্য ভিউ দ্যাট দ্য চেঞ্জ ইন ডিভিশন অফ লেবার হ্যাজ এন এনর্মাস ইমপ্লিকেশন। যে ডিভিশন অফ লেবারের যে এই চেঞ্জটা, সেটা আগে ছিল না। ডিভিশন অফ লেবার চেঞ্জের মানে কি? যে ডিভিশন অফ লেবার আগে ছিল না, এখন সমাজে এসেছে। এই যে চেঞ্জটা সমাজের উপর কি প্রভাব ফেলেছে, সেটাই আমরা করছি। He was more interested in the change in which social solidarity is produced, how it was held in society together, and how its members see themselves as a part or whole. To explain the concept of division of labor, he employed an evolutionary perspective where they referred to two types of solidarity. সোজা বাংলা ভাষায় বলছি, যে তার মানে what is dol? ডল কি? ডল ইজ নাথিং বাট দ্য মানে সমাজের যে বিভাগ, যেই বিভাজনটা শুধুমাত্র ইকোনমিক নয়, অর্থনৈতিক নয়, যেটা কিনা সোশ্যাল ফেনোমেনা। কেন সোশ্যাল? কারণ এই যে বিভাজনটা, সেই বিভাজনটা সমাজের প্রত্যেকটা স্তরে আছে, সমাজেও আছে, পরিবারেও আছে। অর্থাৎ সমাজে বা পরিবারে যেভাবে কোঅপারেশনের দ্বারা, অর্থাৎ সহযোগিতা এবং সংহতির দ্বারা ডিভিশন অফ লেবারটা তৈরি হয়, এবং এই ডিভিশন অফ লেবারটা কিভাবে সমাজে একটা ঐক্যের সৃষ্টি করে,
সেটাই হলো আসলে ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার সমাজে ইম্পর্টেন্ট কেন? ডিভিশন অফ লেবার সমাজে ইম্পর্টেন্ট কারণ আগে ডিভিশন অফ লেবারটা ছিল না। সমাজ যত প্রবর্তিত হয়েছে, আবর্তিত হয়েছে, ডিভিশন অফ লেবার এসেছে। আগে ছিল না, এখন এসেছে। তার কারণ হলো আগে প্রয়োজন ছিল না। এখন ক্যাপিটালিজমে যখন আমরা ঢুকলাম, তখন দেখা গেল যে আগেকার সমাজে ডিভিশন অফ লেবার কেন ছিল না? কারণ সেই সময়টা ক্যাপিটালিস্ট ছিল না। ক্যাপিটালিস্ট ছিল না বলে ডিভিশন অফ লেবার ছিল না। ক্যাপিটালিজম কেন ডিভিশন অফ লেবারের প্রয়োজন পড়লো? কারণ ক্যাপিটালিজম চায় প্রোডাক্টিভিটি, প্রোডাক্টিভিটি, অনেক প্রোডাক্টিভিটি, সব কম সমাজে কম সময়ের মধ্যে অনেক প্রোডাকশন। এই কম সময়ে অনেক প্রোডাকশন কিভাবে হবে? একটা মানুষ যদি সারাদিন ধরে 18 রকমের প্রসেস তাকে কমপ্লিট করে একটা পিন তৈরি করতে গেলে, তাহলে তো প্রোডাকশনে 12টা বেজে যাবে। তাই 10 জনের মধ্যে সেই 18টা কাজকে ভাগ করে দাও, তাহলে দেখা যাবে যে দিনে 48 তৈরি হচ্ছে। তার মানে ক্যাপিটালিজমের কারণে, ক্যাপিটালিজমে তার যে উৎপাদন সেটা বাড়ানোর কারণে এই ডিভিশন অফ লেবারটা আনা হয়েছিল, যার ফলে মানুষের স্পেশালাইজেশন বৃদ্ধি পায়, যার ফলে প্রোডাকশন বৃদ্ধি পায়, যার ফলে মানুষ স্পেশালাইজ হয়ে ওঠে, একটা কাজে পটু হয়ে ওঠে, এবং পটু হয়ে ওঠার ফলে সে চোখ বন্ধ করে সেই কাজটা করতে পারে, সেটা যে গুণমান সেটাও বেড়ে যায়। এই কারণে ডিভিশন অফ লেবার আসে, স্পেশালাইজেশন আসে। এবং সেটা কিভাবে সমাজকে সুন্দর করে ঐক্যবদ্ধ করেছিল সেটাই টুরখেম দেখানোর চেষ্টা করেছেন। তিনি যে এবার পার্থক্যটা দেখিয়েছে সেটা হচ্ছে বিটুইন মেকানিক্যাল সলিডারিটি অ্যান্ড অর্গানিক সলিডারিটি। এইটাই এবার আমরা পড়বো। এইবার মেকানিক্যাল সলিডারিটি, অর্গানিক সলিডারিটি কি, আমি যেটা একদম প্রথমে তোমাদের বলার চেষ্টা করছিলাম, যে একটা সমাজ হলো পুরনো সমাজ, যে সময় আমাদের বিশ্বাস ভ্যালু কিছু মিলতো না। আরেকটা সময় হচ্ছে নব্য সমাজ, যে সময় হচ্ছে আমাদের, সরি, একটা সময় হচ্ছে পুরনো সময় যেখানে আমাদের বিশ্বাস ভ্যালু সব মিলতো, সেই কারণে আমরা ঐক্যবদ্ধ থাকতাম, সেই কারণে আমাদের সামাজিক শৃঙ্খলা বজায় থাকতো। আরেকটা হচ্ছে এখনের সময়, যেখানে হচ্ছে আমাদের কিছুই মেলে না, তবুও আমরা কিভাবে একত্রিত থাকছি সেটাই হচ্ছে আমরা এখন জানার চেষ্টা করব। Mechanical solidarity is going to explain the cause of division of labor employed in an evolutionary perspective. He observed that in primitive society, division of labor was very low, and in modern societies, it was very high. According to him, in primitive societies, the actions of individuals are controlled by the norms and values of society or the collective conscience of society. এটাকে উনি একটা টার্ম দিচ্ছেন, এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট। কালেকটিভ কনসায়েন্স, সোশ্যালাইজে তোমরা দেখাবে তোমাদের টার্মের দক্ষতা, তার মানে তুমি সোশ্যালাইজি পড়ে এসেছো। এই যে যৌথতা, সামাজিক যৌথতা, অর্থাৎ এই যৌথ বিবেক, বাংলাটা হচ্ছে যৌথ বিবেক। এই যৌথ বিবেক কথাটার মানে কি? একটা সমাজ কতটা শৃঙ্খলাবদ্ধ, যার যৌথ বিবেক কত বেশি। যৌথ বিবেক মানে হচ্ছে সমাজে সবাই মিলে একটা জিনিস ভাবছে, তো তাহলে সেটা যৌথ বিবেক। ইন মডার্ন সোসাইটি দ্য কন্ট্রোল অফ নর্মস এন্ড ভ্যালুস আর উইকেন্ড এন্ড স্ট্রেংথ অফ কালেক্টিভ কনসায়েন্স ইজ উইক। আমরা এখনের সমাজে মানুষের ওই আমাদের যে বিশ্বাস, আমাদের যে নিয়ম নীতি, এগুলোকে কন্ট্রোল করবে, সেই সমাজটা এখন আর নেই। তাই আমাদের সমাজের যৌথ বিবেক খুব হাই, লো। তারপরে দেখো একটা বাংলা জয়েন পেলাম একটা, যে পূর্ণ সমাজে, যে আদিম সমাজ ছিল, সেখানে যৌথ বিবেক হাই ছিল, সেই কারণে আমাদের নর্মস আর ভ্যালুস তার রেগুলেট হতো, কন্ট্রোল হতো। এখনের সমাজে যৌথ বিবেক লো, সেই কারণে আমাদের নর্মস আর ভ্যালু গুলো সামাজিক ভাবে কন্ট্রোল হয় না। He used this term for the association of actors that emerges here. This is the dominant foundation of cohesion in simple societies where there is little differentiation. যে সমস্ত সমাজে কোন রকম কোনো পার্থক্য থাকতো না, সবার চিন্তা ভাবনা একই ধরনের থাকতো, সেইখানে কি সমাজ দেখা যেত? মেকানিক্যাল সলিডারিটি। আবার বলছি, মেকানিক্যাল বা যান্ত্রিক সংহতি। কোন সমাজ? যে সমাজ ছিল আসলে সমরূপতায় পরিপূর্ণ, হোমোজেনাস। একটা টার্ম বললাম, হোমোজেনাস, সমরূপতা, যেখানে মানুষের আবেগ, ইচ্ছা, ভালো লাগা, যুক্তিবদ্ধতা, সমস্ত কিছু একই রকম ছিল, যৌথ বিবেক দ্বারা সমাজটা নিয়ন্ত্রিত হতো, সেই সমাজটাকে তিনি বলছেন মেকানিক্যাল সলিডারিটি, অর্থাৎ যৌথ সংহতি। People may be similar in many aspects in terms of housing, occupation, power of tools, clothing, customs, food habits and lifestyle habits. তাদের যে কোনো কিছু এক হতে পারতো, এবং এক বলি তারা মোরালিটিতে সেম, ভ্যালুতে সেম, নর্মে সেম। They may be equal with regard to power, experience the same emotions, needs and ideas, and hold similar moral and religious attitudes. যে কোনো একটা জিনিস তাদের সেম থাকতো বলে সমাজটায় তাদের মধ্যে একটা যৌথতা থাকতো, তার ফলে সমাজটা টিকে থাকতো, সুন্দর করে এগোতো, সামাজিক শৃঙ্খলা বজায় থাকতো। দ্যাট ইজ মেকানিক্যাল সলিডারিটি। এখন এটা আসবে কোথা থেকে? আবার প্রশ্ন আসছে, এখন আসবে কোথা থেকে? সেটাই দুর্থিন বলার চেষ্টা করছেন, সেটাই হচ্ছে ডিভিশন অফ লেবার। তাহলে আনসারটা আমাদের কি দাঁড়ালো? আদিম সমাজে, অর্থাৎ যান্ত্রিক সংহতি সেই সমাজে দেখা যেত, যেই সমাজগুলো ছিল সমরূপতায় পরিপূর্ণ। সেই সমাজে সমাজের শৃঙ্খলা বজায় রাখত, সেই সমাজে যৌথতা। যৌথতা কেন থাকতো? কারণ তাদের যে দৃষ্টিভঙ্গি বা পোশাক আশাক বা খাদ্য বা বাড়ি বা ধর্ম,
কোনো না কোনো কিছু এক থাকতো, তাই তাদের মধ্যে একটা যৌথতা থাকতো। কিন্তু আধুনিক সমাজে আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা। একটা ফ্যামিলি যে সমস্ত মানুষজন থাকে তাদেরই চিন্তা ভাবনা আলাদা, চারজন চার রকম ভাবে, চারজনের গোল আলাদা। এই যে চারজন চার রকম ভাবে, চারজনের গোল আলাদা, তার ফলে তার সত্ত্বেও আমাদের সমাজের শৃঙ্খলা বজায় রেখেছে যে জিনিসটি, যে বিষয়টি, সেটি হলো ডিভিশন অফ লেবার। কারণ ডিভিশন অফ লেবারে আমরা একে অপরের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে উঠি। একটা লাস্ট পয়েন্ট আছে, মানে দুটো তিনটে স্লাইড আছে মেকানিক্যাল সলিড, আমরা একটু রিডিং দিয়ে নিই, তারপরে আমরা কোথায় চলে যাবো, অর্গানিকে ঢুকে যাবো। মানে আমি এখন অর্গানিকের টার্মে কিছুটা ঢুকে গেছিলাম, মেকানিক্যালের আর একটা পয়েন্ট আমরা মেকআপ করে আমরা ওদিকে ঢুকে যাবো। দ্য মোর primitive of the society, the more similarity will this be on all these dimensions and more noticeable is mechanical societies. Societies are characterized by collectivism. যত পুরনো সমাজ, সেই সমাজের যৌথতা তত বেশি। Laws in such societies are repressive and conformity to the social norms is a must and there is a minimum deviation. নিয়ম নীতি ভীষণভাবে মানুষের উপর চড়াও হতো, যেটা বলা হবে সেটা সবাইকে মানতেই হবে, না শুনলে পরে একদম গর্দান চলে যাবে। সেই কারণে খুব কম মানুষই ডেভিয়েন্ট বিহেভিয়ার করতো, অর্থাৎ বিচ্যুত আচরণ করতো। বিচ্যুত আচরণ মানে কি, যে সমাজ একটা কথা বলছে আমরা আরেকটা জিনিস করছি, সেটা দেখা যেত না, কারণ নিয়ম নীতি মানুষের উপর এতটাই দমনমূলক ছিল, রিপ্রেসিভ ল। তাহলে মেকানিক্যাল সলিডারিটিতে কি দেওয়া দেখা যেত, রিপ্রেসিভ বা দমনমূলক। সেই সমাজটি কেমন ছিল, সমর্পতায় পরিপূর্ণ। পপুলেশন ইজ অলওয়েজ ভেরি লো, জনসংখ্যা কম থাকতো। দেখো এটা তো স্বাভাবিক, জনসংখ্যা কম বলেই চিন্তা ভাবনায় মিল থাকতো। জনসংখ্যা বাড়লো তাই সবার চিন্তা ভাবনায় আলাদা আলাদা ধরন এলো। জনসংখ্যা বাড়লো তাই সবার মধ্যে একটা প্রতিযোগিতা এলো। প্রতিযোগিতা বাড়লো বললে কে কাকে কি টেক্কা দেবে সেই বিষয়গুলো এলো। মিথ্যাচারণের আমাদের বিষয় আসলো, প্রতারণার বিষয় আসলো আমাদের মনে, হিংসা আসলো, স্বার্থ আসলো। তার মানে পপুলেশন যখন কম ছিল তখন এই বিষয়গুলো ছিল না। পপুলেশন বাড়লো বলেই কিন্তু অর্গানিক সলিডারিটি এলো। এই অর্গানিক সলিডারিটি কি, কেন ডিভিশন অফ লেবার ইজ রিলেটেড টু অর্গানিক সলিডারিটি, কেন আমাদের সামাজিক শৃঙ্খলা ডিভিশন অফ লেবারের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা কিন্তু আমরা পড়ছি। আমরা কিন্তু এখন একসাথে দুটো প্রশ্নের উত্তর করছি, একদিকে ডিভিশন অফ লেবার, একদিকে সলিডারিটি। এই প্রশ্নের কোনো আগেকার প্রশ্নগুলো দেখো, দেখবে যে দুটো প্রশ্নই এসেছে ঘুরিয়ে, যে কিভাবে মেকানিক্যাল সলিডারিটির জায়গায় নতুন যে সলিডারিটি এসেছে সেটা এখন কিভাবে তার ভূমিকা পালন করছে। হোয়াট ডু দে মিন বাই মেকানিক্যাল সলিডারিটির জায়গায় নতুন যে সলিডারিটি এসেছে, মানে অর্গানিক সলিডারিটির কথা বলছে। বা ডিভিশন অফ লেবারটা কিভাবে কাজ করে, এই ডিভিশন অফ লেবার লিখতে গেলেও তো আমাদের এই কথাগুলো অবশ্যই আসবে, কারণ ডিভিশন অফ লেবার এই যান্ত্রিক সংহতি আর জৈবিক সংহতি ছাড়া ডিভিশন অফ লেবার তোমাকে জিরো দেবে। ওকে, population is also very low, the material density is low, যেটাকে বলছি material density term. The interaction between segments of population is low, the moral density is low. Okay, তার মানে moral density low ছিল, material density low ছিল। Durkheim takes material and non-material aspects into account. Shared ideas are as important as equality in material living conditions. Primitive society result of equality in material living conditions and customs, the intimacy of social life and the continuous surveillance of behavior, and the intense conscience collective which demands respect for rules. There will be always a strong reaction to any form of deviance in primitive societies. It was a result of equality in material living conditions and customs, the intimacy of social life and convenience, surveillance of behavior. যে নজরে রাখা হতো যে তুমি নিয়ম কানুন ঠিক মতো মানছো কিনা, এবং সেই নিয়ম কানুন না মানলে পরে তোমার উপর নানা রকম সাজা আরোপ করা হতো। এই পয়েন্টটা অলরেডি একবার বলেছি। ডিভিয়েন্স ইজ অফেন রিগার্ডেড অ্যাজ রিলিজিয়াস অফেন্স, যে সাধারণত মানুষ যেটা মানতো না সেটা হচ্ছে ধর্মীয় কোনো একটা নিয়ম না মানলে সেটাকে ডেভিয়েন্ট হিসেবে ধরা হতো। তার মানে কি, ধর্মটাই স্বাভাবিক ব্যাপার, যে প্রাচীন সময়ের একটা নিয়ম, প্রাচীন সময়ের নিয়ম কানুন, তার মানে সেটা ধর্মকেন্দ্রিকই হবে। তাহলে মানুষ যখন সেটা মানতো না, তার মানে ধর্মকেন্দ্রিক কোনো একটা নিয়ম মানছেন, দ্যাটস ওয়াই দে আর ডিপেন্ড। এবং ধর্মকে যারা না মানতো তাদের যে কিরকম সাজা দেওয়া হতো সেটা আশা করি তোমরা জানো। তার মানে রিপ্রেসিভ ছিল, দমনমূলক ছিল। ওকে, এইবার কিন্তু আমরা আসল খেলায় আসছি। তাহলে দেখো আবার একটু রিক্যাপিচুলেট করে দিচ্ছি। রিক্যাপিচুলেট করছি কিভাবে, যে এক, মেকানিক্যাল সলিডারিটি ছিল, সমরূপতা ছিল, সেখানে রিপ্রেসিভ ল ছিল, সব মানুষ একটাই জিনিস মানত, তাই তাদের মধ্যে অনেক বেশি যৌথতা ছিল। যৌথতা ছিল বলেই সমাজটা শৃঙ্খলা বেঁধে থাকতো। ডিভিশন অফ লেবার ছিল না, কারণ প্রয়োজন পড়তো না। পরবর্তী ক্ষেত্রে ক্যাপিটালিজম এলো, ক্যাপিটালিজম এলো, পপুলেশন বাড়লো, না পপুলেশন বাড়লো, তারপর ক্যাপিটালিজম এলো, প্রোডাকশনের যে রেট সেটা বাড়তে থাকলো, উৎপাদনের চাহিদা বাড়লো, উৎপাদন চাহিদা বাড়ার পরে ডিভিশন অফ লেবার করে দেওয়া হলো, স্পেশালাইজেশন এলো, স্পেশালাইজেশন এলো ফলে রিপিট কাজ হলো, প্রোডাকশনের যে গুণমানতা সেটা বাড়লো। বাড়ার ফলে বাড়ার ফলে একটা মানুষ আরেকটা মানুষের উপর এলো ডিপেন্ডেন্সি, নির্ভরশীলতা, এবং এটাই সামাজিক শৃঙ্খলাকে ধরে রাখে। আবার বলছি, নতুন সমাজের
ডিভিশন অফ লেবারটা সামাজিক শৃঙ্খলাটাকে ধরে রাখে, তার কারণ ডিভিশন অফ লেবার তা আসলে একে অপরকে মানুষের উপর ডিপেন্ডেন্ট হতে শেখায়। ঠিক যেরকম তোমরা এখন ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, তোমরা সব জানো, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংলিশ সব জানো, কিন্তু তোমরা সোশিওলজির জন্য আমার উপর ডিপেন্ড। আবার আমি সোশিওলজিটা দারুণ জানি, কিন্তু বাদ বাকি কিছু জানি না। সেই কারণে আমি সোশিওলজি পড়িয়ে অর্থ উপার্জন করি। ডিপেন্ডেন্সি, তোমার আমার চিন্তা ভাবনা আলাদা, তোমার চিন্তা ভাবনা অন্য, যে আমি আমলা হবো, আমার চিন্তা ভাবনা যে আমি শিক্ষক। এই তুমি আমলা, আমি শিক্ষক, চিন্তা ভাবনা আলাদা, তবু দেখো আমরা, আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, সমাজটা সুশৃঙ্খল ভাবে ধরে রাখা রয়েছে। কেন? আমরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ অর্গানিক সলিডারিটি। অর্গ্যান থেকে অর্গানিক এসেছে। অর্গ্যান মানে কি? আমাদের প্রত্যেকটা ইন্টারনাল অর্গ্যান একে অপরের উপর ডিপেন্ডেন্ট। হৃৎপিণ্ড, ফুসফুসের উপর ফুসফুস, যকৃৎ, ইটিসি। একটা যদি কাজ করা বন্ধ করে দেয়, তোমার মনে হতে পারে হাউ হৃৎপিণ্ড ডিপেন্ডেন্ট অন ফুসফুস, একটা কাজ করা বন্ধ করে দিই পুরো সিস্টেম ভেঙে পড়বে। ঠিক সেরকম একটা পার্ট যদি কাজ করা বন্ধ করে দেয় আমাদের সমাজে, ধরো আমলারা কাজ করা বন্ধ করে দেয়, আমরা কি করবো? শিক্ষকরা কাজ করা বন্ধ করে দিল, আমলারা কি করবো? তো এটা হলো অর্গানিক সলিডারিটি। যেইভাবে আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান একে অপরের সাথে রিলেটেড থাকে, ঠিক সেরকমই সমাজটাও ডিভিশন অফ লেবারের কারণে একে অপরের উপর ডিপেন্ডেন্ট, এবং সেই কারণে সামাজিক শৃঙ্খলা বজায় থাকে। দুর্খিমের চিন্তা কি ছিল? আধুনিক সমাজে ফ্রান্সে যে সামাজিক অবক্ষয় ঘটছে, সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেটা রক্ষা হবে কি করে? ডিভিশন অফ লেবারের দ্বারা। এবার আমি রিডিং করছি। Difference also emerged between professions and trades because of difference that emerged between individuals, groups, and occupations. Many theorists on Durkheim's day thought that high levels of conflict was inevitable in modern societies. যেহেতু কর্মকে কেন্দ্র করে, বৃত্তিকে কেন্দ্র করে অনেক ধরনের কাজ আসছিল, তাই সবাই ভাবছিল বা সবাই বলছিল যে এ তো কনফ্লিক্ট আসবে, দ্বন্দ্ব আসবে, কারণ আলাদা আলাদা চিন্তা ভাবনা, আলাদা আলাদা কর্ম, আলাদা আলাদা বৃত্তি। Solidarity or a sense of continuity would be weakened as a result of the numerous conflicts or of interest resulting from all the differences. সবাই এটাই মনে করছিল যৌথতা কমে যাবে, কারণ এত পার্থক্য থাকলে তো যৌথতা কমে যাবে, নষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। Society with organic solidarity is characterized by restitutive law. Now, what is the meaning of restitutive law? জানেন না রেস্টিটিউটিভ এর বাংলাটা এক্স্যাক্টলি কি রয়েছে? রেস্টিটিউটিভ বলতে যেটা বোঝায় যেটা ঋত ঋত যেটা, যেটার ক্ষয় হয়েছে, যেটা ভেঙে গেছে, সেটাকে আবার পুনরায় ঠিক করা। তাহলে দেখো দুটো আইন ব্যবস্থার পার্থক্য বোঝো। প্রিমিটিভ সোসাইটিতে লটা ছিল রিপ্রেসিভ, দমনমূলক, যে তুমি একটা ভুল কাজ করেছো দারুণ ভাবে শাস্তি দেওয়া হবে, এবং সেই শাস্তির ভয়ে মানুষের চিন্তা ভাবনা বিষম হতে পারতো না, সমরূপতা থাকতো। কিন্তু এখন কোন রকম কোনো চিন্তা ভাবনা অন্য হলে, বা তুমি কোনো একটা ডেভিয়েন্ট কিছু বিহেভ করলে, চেষ্টা করা হয় তোমাকে কিভাবে আবার শোধরানো হবে। এই যে শোধরানো মানেই হচ্ছে যে তোমার মধ্যে দেখছি ভয়টা কেটে গেল, এবং তুমি একটা বিচ্যুতমূলক এবং দেখে ডেভিয়েন্ট বিহেভিয়ার করতেই পারো। তার মানে দেখো লয়ের পার্থক্য। Durkheim believed that the transition from mechanical solidarity to organic solidarity was a dynamic density. যে পপুলেশন যেহেতু বাড়ছে, ঠিক আছে, পপুলেশন ডেন্সিটি যেহেতু বাড়ছে, সেই কারণেই সাধারণত একটা সমাজ মেকানিক্যাল থেকে অর্গানিক হয়ে ওঠে। Dynamic density refers to combination of the number of people in a society or material density and the amount of interaction that occurs among them. তো আগেকার দিনে মানুষের সংখ্যাও কম ছিল, যেটা আমরা ভাষায় পড়েছিলাম। কি ভাষায় পড়েছিলাম? ভাষাটা ছিল মোরাল ডেন্সিটি কম ছিল, ম্যাটেরিয়াল ডেন্সিটি কম ছিল। সরি, কিন্তু এখন আমরা যেটা বুঝলাম যে না, মোরাল ডেন্সিটিও হাই, ম্যাটেরিয়াল ডেন্সিটিও হাই, এবং যেহেতু হাই, সেই কারণেই অর্গানিক সলিডারিটি এসেছে, ডিভিশন অফ লেবার এসেছে, ক্যাপিটালিজম এসেছে, স্পেশালাইজেশন এসেছে। মানুষের মধ্যে যে সমরূপতা, সেটা কেটে গেছে, বিষমরূপতা এসেছে। This leads to high degree of interaction, which we can call it increase in moral density. In moral density, there is a high degree of interaction between different segments. আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা সেগমেন্টের মানুষের সাথে কথা বলছে। ফর এক্সাম্পল, তুমি রাস্তায় বেরিয়ে ফুল কিনছো, সেই ফুল, তুমি একজন ব্যারিস্টার, তো রাস্তায় বেরিয়ে তুমি ফুল কিনছো, এবং সেই মানুষটার সাথে তুমি গল্প করছো। কেন? সেই কারণটা যে কোনো কিছু হতে পারে। আমরা সাধারণত গল্প করি এই কারণে, যদি একটু কম নেয়, যদি একটু বেশি দেয়, বা একটু জানার চেষ্টা করি কি বিক্রি বাট্টা সব ঠিক আছে তো, বা অটোয় উঠে যে দাদা আপনি সারাদিন কখন বেরোন, কেন বলি? তাহলে আলাদা আলাদা সেগমেন্টের লোক, আলাদা আলাদা সেগমেন্টের মানুষের উপর ডিপেন্ডেন্ট, সেই কারণে তারা ইন্টারাক্ট করে। তার মানে মোরাল ডেন্সিটিটা হাই।
People from different segments now have access to activities prevailing in other segments, which result in competition or struggle for the existing occupations. কোনো একটা সেগমেন্টের মানুষ আরেকটা সেগমেন্টে যেতেই পারে, যেমন ধরো ব্যাংকিং করলো কেউ বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, ইঞ্জিনিয়ারিং করলো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে, বা গ্রাজুয়েশন পাস করলো বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে। এই কারণে কম্পিটিশনটা হাই থাকে। কেন? যে কোনো সেগমেন্টের মানুষ যে কোনো অকুপেশনের জন্য কম্পিটিশন করতে পারে। এইগুলো আমি কি বলছি? অর্গানিক সলিডারিটি, অর্থাৎ আমাদের সমাজে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলোই আমি বলছি, তোমরা সেগুলো জানো। The fittest survive is in an existing occupation while the unfit creates new occupation. যে ফিট সে অকুপেশনটা সার্ভাইভ করবে, যে ফিট না সে বেরিয়ে যাবে। The problems associated with dynamic density are resolved through differentiation. অর্থাৎ পার্থক্যটাই আমাদের ইউনিকনেস। তুমি একটা জিনিসে কম্পিটিশনে গেলে, তুমি ব্যাংকিং করতে গেলে, ব্যাংকিং তুমি পারলে না, বেরিয়ে গেলে। তুমি বিসিএস পড়লে এবং সেখানে তুমি আমলা হয়ে গেলে। তাহলে এই যে ডিফারেন্সিয়েশনটা, এটাই আমাদের ক্যারেক্টারিস্টিক্স। আগেরটা কি ছিল? সমরূপতাই বৈশিষ্ট্য, এখন ডিফারেন্সিয়েশনই আমাদের বৈশিষ্ট্য। এখানে একটা পার্থক্য দিচ্ছি, ডিফারেন্সিয়েশন in such a society is very low and is primarily based on age and sex. All members are alike and have great collective conscience, repressive laws, mechanical surgeries prevalent in entire society. আশা করি যারা এতদিন বুঝেছো তারা পুরোটাই বুঝে গেছো যে first differentiation in such a society is very low, is primarily based on age and sex. There is complex differentiation in such a society. Division of function is complex and there is great degree of interdependence. Members become differentiated and interdependent. All members are alike and have great collective conscience. Repressive laws are reformative. This solidarity is present among groups that are interdependent. একে অপরের উপর যে যারা ডিপেন্ডেন্ট সেই গ্রুপের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়। মেকানিক্যাল সলিডারিটি ইজ প্রিভেলেন্ট ইন এন্টায়ার সোসাইটি। আগে সমস্ত সমাজই দেখা যেত। দেখো লাস্ট পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে এই সমস্ত গ্রুপ একে অপরের উপর ডিপেন্ডেন্ট, সেই গ্রুপগুলোর মধ্যেই এই সংহতি কেন গড়ে ওঠে? কারণ একে অপরের কোঅপারেশন ছাড়া চলতে পারবে না। ঠিক যেরকম তোমার বন্ধু দরকার পড়লে তোমায় ফোন করে, কারণ সে তোমাকে ছাড়া চলতে পারবে না, কিন্তু সে তোমার বন্ধু না। কিন্তু আগেকার দিনে তা ছিল না। আগেকার দিনে সবসময় বন্ধু, সবসময় পাশে থাকতো, সবসময় কথা শেয়ার করতো, দরকার পড়লে তোমাকে ফোন করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো আমাদের দুর্ঘাইন শেষ হলো। এরপরে আমরা ট্যালকাট পার্সেন্ট বসবো। যদি তোমরা কিছু বুঝতে না পারো, খুবই সোজা, যা আমি বললাম বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলার চেষ্টা করলাম, বলে চেষ্টা করলাম। যদি না বুঝতে পারো জিজ্ঞাসা করে নিও। আর 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 হচ্ছে যে আমি যা যা বললাম সেগুলো যদি শুদ্ধ ভাষায় লিখে দিয়ে আসো তাহলে নাম্বার পাবে। খুবই সোজা। প্রশ্নগুলো কি কি এসেছিল একবার দেখে নিও। এই প্রশ্ন এসেছিল সোশ্যাল ফ্যাক্টর বিষয় লেখো, অর্গানিক সলিডারিটির বিষয় লেখো, ডিভিশন অফ লেবারের বিষয় লেখো, সুইসাইডের বিষয় লেখো। ধর্মটা বলছি না, কারণ কার্ল মার্ক্সের ধর্ম, দুর্খাইমের ধর্ম, ওয়েবার ধর্ম কিন্তু একসাথে বোঝাবো। প্রশ্ন যদি ঘুরিয়ে আসে তবু তোমাদের পারার কথা, যদি তোমরা কনসেপ্ট একবার বুঝে যাও। কিছু না, শুধু সলিডারিটি দিয়ে সবটাকে ব্যক্ত করা যায়। ওকে, আশা করি বুঝতে পারলে। না বুঝতে পারলে ফোন করে জিজ্ঞাসা করে নিই। যাদের সামনে পরীক্ষা আছে, অন্যদের যারা সোশ্যালি অপশনাল রয়েছে, লাস্ট মোমেন্টে ভিডিওটা শেয়ার করে দিও তাদের কাছে, যাতে তারা অন্তত বিষয়টা বুঝে উঠে লিখে দিয়ে আসতে পারে এবং একটা নাম্বার তুলতে পারে, যাতে কিনা সে একটা ভালো নাম্বার স্কোর করতে পারে। তো আজকের জন্য এতটাই, এতটাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।